যাই হোক, আবার শুরু করা যাক বাংলার গান। গাজনের কথা বলছিলাম। গাজনে তরুণ যুবকরা দুঃসাহসিক কাজকর্ম করে। গাজনে তরুণ প্রজন্মরা দুঃসাহসিক কাজকর্ম করে। গাজনের উৎসবে সন্ন্যাস ব্রত নিয়ে তরুণ প্রজন্মরা দুঃসাহসিক কাজকর্ম করে। কবি সেই তরুণ প্রজন্মদের সেই গাজন উৎসবকে মনে রেখে, আলাদা করলে ভালো হয় অভিষেকটা, টপিক অনুযায়ী দেখো। হ্যাঁ, করছি। সেই কারণে কবি বলেছেন গাজনের বাজনা বাজা, অর্থাৎ গাজনের বাজনা বাজালে তরুণ প্রজন্মের মধ্যে আবার নতুন করে উন্মাদনা আসবে, উদ্দীপনা আসবে। তারা অনুভব করবে ওই পুজোয় যেরকম ভাবে আমরা দুঃসাহসিক কাজকর্ম করি, সেই রকম ভাবে আমাদের ইংরেজদেরও বিরুদ্ধে দুঃসাহসিক কাজকর্ম করতে হবে। ইংরেজদের বিরুদ্ধেও দুঃসাহসিক কাজকর্ম করতে হবে। এটাই আমাদের তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার জন্য কবি বলছেন গাজনের বাজনা বাজা। কে মালিক কে, তারপর বল। কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা। অর্থাৎ আমাদের দেশে ইংরেজ সরকার বিপ্লবীদের সাজা দিচ্ছে, এটা একটা হাস্যকর কথা। চিত্তরঞ্জন দাসকে রাজ বিদ্রোহের অপরাধে আটক করা হয়েছে। এদের মতন কৃতি মানুষরাই তো ভারতের ভগবান, ভারতের নেতা, ভারতের সর্বে সর্বা। এদের সাজা দেওয়া হচ্ছে, তাও আবার কে সাজা দিচ্ছে? ভিন্ন এক বিদেশি মানুষরা। তারা এদেশের রাজা কিছুতেই না। এদেশের রাজা হবে এদেশের মানুষ, এবং রাজাদেরই ধরা হচ্ছে, রাজাদেরই জেলে আটক করে রাখা হচ্ছে। অর্থাৎ ভগবান সম বিপ্লবীদেরই আমরা সাজা দিচ্ছি। বুঝে গেছে? তারপরে পড়ো। ভগবান পড়বে ফাঁসি এহীন তথ্যকে। এটা সত্য হওয়া উচিত, ঠিক আছে? কবির হাসি পাচ্ছে কেন? ভগবান সম বিপ্লবীদের ফাঁসি দেওয়ার কথা বলা হচ্ছে। ভগৎ সিং এর তো ফাঁসি হয়েছিল। এই যে ভগৎ সিং, ক্ষুদিরাম, এদের ফাঁসি হয়েছে। কবির এই কথা শুনে হাসি পাচ্ছে, কারণ কবি ভাবছেন যে যারা ভারতে ভগবান তুল্য, তাদেরই ইংরেজ সরকার কি করছে? লেখা আছে, আমার একটু দেরি হবে আজকে, 11:30 তো হবেই। আচ্ছা, ভগবান পড়বে ফাঁসি, অর্থাৎ ঈশ্বর সম বিপ্লবীদের আমরা কি করছি?
মানে ইংরেজ সরকার কি করেছেন, আটক করেছে, তাদের সাজা দেওয়ার চেষ্টা করছে। তাহলে কে সাজা, কে রাজা? রাজা তো এই বিপ্লবীরাই হবে স্বাধীন ভারতবর্ষে। তাই বিদেশি শাসকদেরই কখনোই, বিদেশি শাসকরা কখনোই এদেশের রাজা না, তাই তারা এদেশের বিপ্লবীদের সাজা দিতে পারেন না। হাসি পাচ্ছে ভগবান সম বিপ্লবীদের জেলে পাঠানোর হুজুগ দেখে, কারাগারে পাঠানোর হুজুগ দেখে হাসি পাচ্ছে। আরো হাসি পাচ্ছে কারণ ভগবান সম বিপ্লবীদের ফাঁসি পড়ানো হচ্ছে। আটার জলটা দাও। ভগবান সম বিপ্লবীদের ফাঁসিতে রেখে দাও, এখানে ফাঁসি পড়ানো হচ্ছে, ফাঁসি পড়ানো হচ্ছে, তা দেখে কবির হাসি পাচ্ছে। কেন? কারণ এরা দেশের রাজা, এরাই দেশকে শাস্তি দেওয়ার জন্য অনেক মানুষকে সাজা দেবে। তা কে সাজা দিচ্ছেন? কে সাজা দিচ্ছেন? না বিদেশি জাতি। এইটা দেখে কবির হাসি পাচ্ছে। আচ্ছা, পড়ো। ওরেও পাগলা ভোলা। কেন পাগলা ভোলাকে ডাকা হয়েছে? শিব যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন দক্ষের যজ্ঞের সময়, দক্ষ শিবকে পছন্দ করতেন না। সেই দক্ষ কন্যা সতী শিবকেই বিবাহ করে। তিনি যজ্ঞের সময় দক্ষ শিবকে নিমন্ত্রণ করলেন না। এই অপমানে সতী পিতৃগৃহে এসে দেহত্যাগ করে। তখন শিব এই কথা জানতে পেরে শিব সদল বলে, অর্থাৎ ভূত প্রেত নিয়ে এই যজ্ঞকে নষ্ট করতে চলে আসে। অর্থাৎ দক্ষ যজ্ঞ মানে একেবারে দক্ষ যজ্ঞ লাগিয়েছিস, মানে কোন জিনিসকে নষ্ট করে দেওয়া। শিব এইভাবেই দক্ষ যজ্ঞ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ঠিক সেই রকম ভাবে প্রতিবাদ করতে হবে বিপ্লবীদের। তাই তাদের পাগলা ভোলা বলে সম্বোধন করা হয়েছে। তাই তাদের পাগলা ভোলা বলে সম্বোধন করা হয়েছে। ওরেও পাগলা ভোলা। তাদের বলা হচ্ছে যে তোমরা শিবের ন্যায় ভারতে যে অন্যায় চলছে তার বিনাশ করো। সবচেয়ে অন্যায় কি? প্রীতি পুরুষরা যারা দেশের নবজাগরণের প্রতীক, যারা দেশের কান্ডারি, তাদের অসাধু হিসাবে, তাদের অসৎ হিসাবে ইংরেজ সরকার জেলে পুরছে। যে জেলে বা গারদে পুরছে সেই গারদকে ভেঙে ফেল লাথি মেরে, আজকা টান দিয়ে ভেঙে ফেল। ওই গারদের কোনো মূল্য নেই। পথের দাবি উপন্যাসের
এইসব পুলিশ অফিসারদের জন্য দুজন নায়ক আছে, অপূর্ব আর সব্যসাচী। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়েছে, অর্থাৎ তার এক কাকা তাকে অপূর্বকে একসময় উপকার করলেও সেই কাকা কিন্তু রাজবিদ্রোহীকে ধরার জন্য উৎকণ্ঠিত হয়েছিল। এর জন্য অপূর্বর লজ্জা বোধ হয়েছিল, মনে হয়েছিল যে এরকম কেন আমাদের পৃথিবীটা, অর্থাৎ এরা ভারতবাসী হয়ে ভারতবর্ষী অন্য ভারতবাসী যারা সকল দেশের ভালো চাইছেন তারা তাদের এরকম ভাবে বিরোধিতা করছে। মারহাক হৈদরি হাক। হৈদরি কে ছিলেন? মোহাম্মদ হযরত মোহাম্মদের আত্মীয়। অনেক সহায়ক বইতে আছে জামাতা, এইসব কথা তোমরা লেখো। এই তথ্যগুলো আমরা জানি কোত্থেকে? কারণ জানি তোমাদের খাতায় আমরা দেখতে পাই, অনেকের খাতায় এরকম তথ্য দেখতে পাই যেগুলো বিভিন্ন মানে বইতে আমরা পরবর্তীকালে খুঁজে দেখেছি। আমি বলবো হায়দার আলী হযরত মোহাম্মদের আত্মীয় ছিলেন। এই হায়দার আলী এমন চিৎকার করতেন যে শত্রুপক্ষ ওই চিৎকারে ভয় পেয়েছে। শত্রুপক্ষ ওই চিৎকারে ভয় পেয়ে যেত, এমন চিৎকার করতেন, এমন চিৎকার করতেন যে শত্রুপক্ষ ওই চিৎকারে ভয় পেয়ে যেত। সেই রকম ভাবে কবি বলছেন মারহাক হৈদরি হাক, অর্থাৎ তরুণ বিপ্লবীরা এমন ভাবে চিৎকার কর যাতে আমাদের এই ইংরেজ সরকার ভয় পেয়ে যেত। মৃত্যুকে ডাক, দেখ আমাকে আর দেখা যাচ্ছে না, এদেরই দেখ তোরা। হ্যাঁ, এইসব গোলু পেছন করে দাঁড়িয়েছ, সোজা হয়ে দাঁড়। হ্যাঁ, বসো। মারহাক হৈদরি হাক, এটা হলো মৃত্যুকে ডাক জীবন পানে। মৃত্যুকে কেন? অর্থাৎ এইরকম বিপ্লব করতে গেলে মৃত্যুও হতে পারে, এরকম বিপ্লব করতে গেলে মৃত্যু হতে পারে, সে মৃত্যুকে পরোয়া করো না। কাঁধে নেই দুন্দুবি ডাক, একটা লাইন আমি মিস করেছি। দুন্দুবি মানে হচ্ছে যুদ্ধের বাদ্যযন্ত্র। কাঁধে নেই দুন্দুবি ডাক, অর্থাৎ যুদ্ধ শুরু হচ্ছে তার আগাম জানান দিয়ে দাও ইংরেজ সরকার। ওইসব আন্দোলন, অসহযোগ আন্দোলন করে লাভ নেই, এবার সশস্ত্র যুদ্ধ করতে হবে। তাহলে ওই যুদ্ধ করো, কিভাবে করবে? অর্থাৎ দুন্দুবি ঢাক কাঁধে নাও, প্রথমে যুদ্ধের বাদ্যযন্ত্র বাজিয়ে দাও, তারপরে তুমি যুদ্ধ। এই হলো যুদ্ধের বিপ্লবের কথা। মারহাক হৈদরি হাক, তারপর কি বলেছে? কাঁধে নে দুন্দুবি ডাক, মৃত্যুকে ডাক জীবন পান। মানে এই বিপ্লব, এই আন্দোলন করতে গেলে মৃত্যু হতেই পারে, কিন্তু তা বলে ভয় পেলে চলবে না, মৃত্যুকে বরণ করে তোমাকে এগোতে। নেক্সট পড়ো। কি বলছেন? বলছেন কাল বৈশাখী। কাল বৈশাখী হলো, সুজয় দিচ্ছি,
কাল বৈশাখী হলো আমাদের তোমার পরিচলন একটি বৃষ্টিপাত। যে পরিচলন বৃষ্টিপাত মানে যারা ইংলিশ মিডিয়ামে পড়ো বলে দিচ্ছি, যেটা রোজ বিকেলে নিরক্ষীয় অঞ্চলে হয়। সুজয় কিছু জিজ্ঞেস করছে, আমি একটু বলি। সুজয় বলো। ও সরি, আমি আবার আনমিউট করেছি। এবার তো আমি সরি, আবার আমি মিউট করেছি। এবার তো আমি আনমিউট করেছি। তোমার ফোন মিউট করা আছে। বলো। না, আমি তো কিছু জানতে চাইনি। সোজা হয়ে বসে বলো। হ্যাঁ, আমি তো কিছু জানতে চাইনি তো। হাত তুলেছো তো? না তো। হ্যাঁ। ওহো, না না। বলছেন যে নাচে ওই কাল বৈশাখী কাটাবে। কাল বৈশাখী মানে কি? কাল বৈশাখী ঝড় সম আন্দোলন সমগ্র পৃথিবীতে শুরু হয়ে গিয়েছে। সমগ্র পৃথিবীতে সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা, সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বলছি বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। রাশিয়া বলো, আফ্রিকা বলো, এইগুলো দেশে বিশেষত। তাহলে তুমি এই রকম কাল বৈশাখী সম বিপ্লব হয়েছে, আর তুমি কি বসে বসে সময় কাটাবে? করো। বলেছে আরেকবার বলো। ভীম কারা মানে বলতে বিশাল কারাগারকে বোঝানো। সুজয় হাত নামা। ভীম কারাগার বলতে বিশাল কারাগারকে বোঝানো। এই বিশাল কারাগার বলতে কি বলছে? যে ইংরেজ সরকারের যে বিশাল কারাগার, সেই কারাগারকে নাড়িয়ে দাও, তার ভিত্তিটাকে নাড়িয়ে দাও, তাহলেই দেশে স্বাধীনতা আসবে। ভীম কারার ওই ভিত্তি নারী মানে দেশে তাহলে স্বাধীনতা আসবে। আসছি এক মিনিট। ওকে।
অর্থাৎ বলছি সারা দেশে কাল বৈশাখী শুরু হয়ে গেছে, কাল বৈশাখী সম আন্দোলন শুরু হয়ে গেছে। তাই সারা দেশে কাল বৈশাখী সম যদি আন্দোলন শুরু হয়, তাহলে আমরা কি বসে থাকবো? ভারতবাসীরা কি বসে থাকবে? না, ভারতবাসীদেরও আন্দোলন করতে হবে এই সাম্রাজ্যবাদী শাসকদের বিরুদ্ধে। ভিত্তি নারী মানে হচ্ছে, ঐন্দ্রিলা জিজ্ঞেস করলো, ভিতটাকে নাড়িয়ে দাও। কারাগার যে শাসকদের শাসনের যে মূল ভিত, ভিত মানে হচ্ছে মূল গঠন শক্তি, সেটাকে তুমি নাড়িয়ে দাও, সেটাকে নাড়িয়ে দাও, সেটাকে তুমি দুর্বল করে দাও। তাহলেই এই ইংরেজ সরকার দুর্বল হয়ে যাবে। তারপর অর্থাৎ এখানে কবি লৌকিক বৈশিষ্ট্য, কবি লৌকিক বৈশিষ্ট্যকে ব্যক্ত করেছে। এই বলবো একটু সরল চিন্তা শুরু, লৌকিক বৈশিষ্ট্যকে ব্যক্ত করেছে। কি বৈশিষ্ট্য? লাঠিমার, লাঠিমার ভাঙড়ে তালা, অর্থাৎ লাঠি মেরে যা কিছু বন্ধন আছে, শুধু কারাগারের বন্ধন না, যা কিছু বন্ধন আছে তাকে ভেঙে ফেল, তাকে ভেঙে ফেল। বন্দিশালা আছে, যেখানে কারাগার আছে, সেখানে আগুন জ্বালা, সেখানে আগুন জ্বালিয়ে এই বিপ্লবকে ত্বরান্বিত। হ্যাঁ, সায়ন্তন পরে ধরছি। যত বন্দিশালা আছে, সেই বন্দিশালা মানে হচ্ছে কারাগার, সেই কারাগারে বিপ্লবের আগুন জ্বালিয়ে দাও এবং কারাগারকে আটক করো। কারাগারকে আটক করছে, কারাগারকে ভেঙে ফেল। কিভাবে ভাঙবে? ক্লাস 8-এ তোমরা একটা কবিতা পড়েছো, শিকল পরার ছল। শিকল পরার ছল বলে একটা লাইনটা ছিল, শিকল পরার ছল ওরে আমাদের শিকল পরার ছল, শিকল পরে মরবো যে মোরা ভাঙবো যে শিকল, এরকম একটা লাইন ছিল। এই দাঁড়াও, আমি সায়ন্তনের মনে আছে, তাই তো? না অন্য কথা, দাঁড়াও একটু দাঁড়াও। এই শিকল পরে কারাগারকে বরণ করে বিপ্লবীরা এক সময় কারাগারের গাম্ভীর্যকে, কারাগারের ভয়কে অগ্রাহ্য করেছে। বলো। হ্যাঁ ম্যাম, বলছি ওই ভীমকারার ওই ভিতিয়ারি ভীমকাটা আরেকবার বলবেন, সেশনটা কেটে কেটে গেছিল। আচ্ছা, আর ম্যাম আপনি ক্লাস 8 এ যেটা বলছিলেন না, ওটা সেকেন্ড লাইনটা হবে যে শিকল পরে শিকল তোদের করবো রে বিকল। আপনি যে এই শিকল পরার ছল কবিতাটা যেটা বলছিলেন, কেটে কেটে যাচ্ছে কথাটা, একটু দূর থেকে বল, মাইকটা একটু আপনি দূরে যে ক্লাস 8 এর যে কথাটা বলছিলেন না, যে কবিতাটা, ওটার সেকেন্ড লাইনটা আসলে ওই, হ্যাঁ, শিকল পরেই করবো, শিকল তোদের করবো রে বিকল, হ্যাঁ এই লাইনটা ছিল। শিকল পরে শিকল তোদের করবো রে বিকল, শিকল পরে শিকল দেবী, একটু শিকল জোরে তোদের লাইনটা করবো রে বল, বিকল, জোরে লাইনটা বল। শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। হ্যাঁ, অর্থাৎ সবাই মিলে কারাগার বরণ করে, কারাবন্ধন বরণ করে আমরা কারাগারের গাম্ভীর্যকে আমরা ভেঙে ফেলব। সপ্তর্ষি কিছু জিজ্ঞেস করছে, দেখি সপ্তর্ষি বলো। তিনটে মানে যে পাষাণ বেদী, প্রলয় বিষাণ আর ধ্বংস নিশান।
পাষাণ বেদী হলো, তুমি দেরিতে ঢুকেছো কেন? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আবার সুন্দর প্রশ্ন। কটায় ঘুমিয়েছো? ওই একটা। একটা? হ্যাঁ, আমি কালকে 3টেই ঘুমিয়েছি। আপনি তো ঘুমান না রাত্রেবেলা, কি করেন তো বসে বসে? আমি ঘুমাই না মানে আমার পড়ানোর পর ঘুম আসে না। যা। ও বাবা। আর এখন তো আরোই আসছে না ঘুম, কারণ সারাক্ষণ বিশ্রামে রয়েছি, একদমই আসছে না। আচ্ছা যাই হোক, পাষাণ বেদী। পাষাণ বেদী বলতে বোঝানো হয়েছে এই ইংরেজ সরকার রচিত কারাগার। ইংরেজ সরকার রচিত কারাগার। তারপরের কোয়েশ্চেনটা বলো। প্রলয় বিষাণ। প্রলয় মানে হচ্ছে, বিষাণ মানে হচ্ছে আন্দোলন করার আগে শিবের বাদ্যযন্ত্র আছে, ডুমরু আছে, শিঙা আছে, এইগুলোকে বাজাতে বলে। এগুলোকে শিব বাজিয়ে দেয়, বিশেষত শিঙাটা। শিঙাটা বাজিয়ে তিনি বিপ্লবে নামে। ঠিক সেই রকম ভাবে বিপ্লবীদের বলা হচ্ছে শিঙা বাজিয়ে তোমরা বিপ্লবে নেমে যাও। আর একটা ধ্বংস নিশান। ধ্বংসের পতাকা তুলে দাও। পৃথিবীতে স্বাধীনতার যে পতাকা উড্ডীয়মান হবে, সেখানে ধ্বংসের পতাকা, অন্যায়ের পতাকাকে নামিয়ে দাও, অর্থাৎ ইংরেজ সরকারকে বিতাড়িত করো। বোঝা গেছে? ফেল উপাড়ি মানে একদম উপড়ে ফেল, মাটি থেকে তুলে ফেল। আচ্ছা, আমার মা এটা বললেন না তো, আমি জিজ্ঞেস করলাম। কোনটা জিজ্ঞেস করলি শোনা? ওই যে ফার্স্ট ওই যে ভীম কারার ওই ভিত্তি, এখানে ভীম কারা বলতে কি বোঝানো হয়েছে? ও আমার আচ্ছা, কেটে আমি কেটে তাহলে গেছিল কথাটা। উঠে গেলাম তো বলতে বলতে মিস করেছি, সরি সায়ন্তন। 1 মিনিট। ঠিক আছে। ভেঙে ফেল, ফেল উপাড়ি। ফেল উপাড়ি মানে হচ্ছে একটা মাটির ওপর থেকে তো একটা ভিত তৈরি হয়, মাটির নিচ থেকে, সরি, সেই নিচ থেকে পুরো মূলটাকে তুমি উপড়ে ফেল। ভীম কারার ওই ভিত্তি নামি। ভীম মানে হচ্ছে বিশাল, কারাগার মানে হচ্ছে, কারাগার মানে বুঝতেই পারছো যে ইংরেজদের তৈরি এই জেলের বড় বড় কারাগারকে তোমরা নাড়িয়ে দাও, তোমরা একেবারে শিথিল করে দাও এদের দৃঢ়তাকে, এদের ঐক্য বন্ধনকে শিথিল করে দাও। সায়ন্তন বুঝতে পেরেছো? শুনেছো কি? শুনেছিস? মিউট করেছে। আচ্ছা, কারার ওই ভীম কারার ওই ভিত্তি নারী। ভীম কারার ওই ভিত্তি নারী আছে তো। ভীম মানে পঞ্চপাণ্ডব, পঞ্চপাণ্ডবের যেরকম চেহারা ছিল সেই রকম চেহারার কারাগারের ভিত্তিকে, মূল বুনিয়াদকে তুমি সঞ্চালিত করো। তাহলেই কিন্তু আমাদের এইরকম মানে এই পৃথিবীতে স্বাধীনতা আসবে। অসহযোগ কি হলো? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন করা সময় কি বলা হয়েছিল? যে আমি যদি থাপ্পড় খাই তাহলে একটা গালে আর একটা গাল বাড়িয়ে দেব। কাজী নজরুলের এখানেই তফাৎ। কাজী নজরুল এই অসহযোগ আন্দোলনে প্রথম জীবনে যোগ দিলেও, সুভাষচন্দ্র বসু এরা কংগ্রেস দলে নাম লেখালেও পরবর্তীকালে কিন্তু এরা কিছুটা বিচ্ছুত হল।
তারা তারা কি করে এই তাদের মতে যে স্বাধীনতা আমরা কেড়ে নিয়ে আসবো, যে স্বাধীনতা আমরা নিজেদের গায়ের জোরে অধিকার করব, সেই স্বাধীনতাকে যদি আমরা ভিক্ষার মাধ্যমে চেয়ে আনি না, তাতে কোনো অধিকার থাকে না, তাতে কোনো অধিকার থাকে না। কথাটা বুঝতে পারছি? এই কারণে কবি বলেছেন ভীম কারার ওই ভিত্তি নারী, অর্থাৎ ভীম সম বড় কারাগারের ভিতটাকেই তিনি নাড়িয়ে দেন। দেখো কারুর কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, এইটা আমি বলি, পুরু প্রাচীর প্রাচীর ভেদী মানে হচ্ছে, এই জানলাটা বন্ধ করে দেবে। ম্যাম, বলো। হ্যাঁ এখানে একটা লাইন আছে, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে। ভগবান কেন ফাঁসিতে পড়বে? দাঁড়াও, পরে আসছে। পুরু প্রাচীর প্রাচীর ভেদী, প্রাচীর মানে হচ্ছে প্রাচ্য, প্রাচীর মানে এখানে কারাগারের প্রাচীরকেও বোঝাচ্ছে, আবার প্রাচ্যের প্রাচীরকেও বোঝাচ্ছে। পুরু প্রাচীর প্রাচীর ভেদী, তাহলে প্রাচীর বলতে শুধু কারাগারের প্রাচীরকে বোঝায়নি, প্রাচীর বলতে প্রাচ্যের প্রাচীরকেও বোঝায়। আমাদের ইংরাজি শিক্ষার প্রভাবে চারিদিকে আমাদের ইংরেজ সরকারের ফলে ইংরেজি শিক্ষার ফলে চারিদিকে যে কুসংস্কার রয়েছে, কুসংস্কারের বেড়াজাল রয়েছে, কুসংস্কারের একটা গণ্ডি রয়েছে, সেই গণ্ডিকে ভেদ করতে হচ্ছে। ভেদ করবে কারা? তরুণ প্রজন্ম। ভেদ করবে তরুণ প্রজন্ম। কেন? কারণ তারা এদেশে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের বিপ্লব সৃষ্টি করে। এই কারণে এরা এই প্রাচীরকে ভেদ করতে পারে। অন্যায় সাম্রাজ্যকে বিলীন করে এরা ন্যায়ের সাম্রাজ্য গড়ে তুলবে এবং ইংরাজি শিক্ষার প্রচার হবে, কুসংস্কার দূর করতে পারবে, তাই তো? সেই কারণে বলেছেন জেলখানার পাঁচিল শুধু ভাঙবে না, প্রাচ্য মানে ইস্টার্ন সাইড আমাদের পৃথিবীর, সেই প্রাচ্যকে ভেঙে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে যে একটা বড় পাঁচিল আছে সেটাকে ভেঙে। ঠিক আছে? কোন লাইনে অসুবিধা থাকলে একটু জিজ্ঞেস করো। ম্যাম বললাম তো ওই লাইনটা, বল। ভগবান পড়বে ফাঁসি, ভগবান সর্বনাশ। পড়বে ফাঁসি, আমি যেটা বলছিলাম, তুমি আগের দিন ক্লাসটা করেছো, চিত্তরঞ্জন দাস আটক হয়েছিল বলে আমাদের এই তার স্ত্রী বাসন্তী দেবী একটি সভায় নজরুলকে অনুরোধ জানালেন যে আপনি তো সবাইকে নিয়েই কবিতা লেখেন, তাহলে আমাকে নিয়েও একটু, আমার স্বামীকে নিয়েও একটু কবিতা লিখুন। নজরুল পেছন ফিরে বসে সুন্দর একটা কবিতা তৈরি করলেন, যেটাকে তিনি নাম দিয়েছেন ভাঙার গান। যেহেতু কবিতাটিকে সুর সংযোগে গাওয়া হতো,
এই ভাঙার গান কবিতায় কবি বলছেন, চিত্তরঞ্জন দাশের মতন মহান ব্যক্তিরা ঈশ্বর তুল্য, এরা ব্যারিস্টারি করে ওকালতি করে অনেক বড় লোক হতে পারতেন, কিন্তু সেই টাইমটা ওনারা দেশের পেছনে দিয়েছে। আর এই মানুষগুলোকে ইংরেজ সরকার কি করেছে, জেলে আটক করেছে, ফাঁসি হবে কিনা তার বিচার করছে। এদের ফাঁসি দেওয়ার দেখে হাসি পায়, কে কে রাজা আর কে দেশবাসী। এই রাজাই তো বিদেশি, এই রাজাই তো এসে জুড়ে বসেছে। তাই এই রাজা এক সময় কি করবেন, এক সময় এই রাজারাই ভারতকে শাসন করবে। তাই তাই কবির হাসি পাচ্ছে এই রাজাদের কারাগারে আটক করা হয়েছে বলে, আর রাজাগারের বিচার হিসাবে রাজাগার মানে সরি রাজবিদ্রোহীকে এরা মানে সম্পূর্ণভাবে রাজবিদ্রোহীকে ভারতবর্ষ মানে সম্পূর্ণভাবে এরা যখন বিপ্লব হয়ে যাবে, ভারত স্বাধীন হবে, তখন রাজবিদ্রোহীরাই সরকার হবে, রাজবিদ্রোহীরাই ভগবান সম দেশ সেবার কাজে নিযুক্ত হবে, এবং পরাধীন ভারতেও এরা দেশ সেবার কাজে নিযুক্ত ছিল। পরাধীন ভারতে এরাই হবে আসল ঈশ্বর, এরা অনেক অনেক টাকা রোজগার করতে পারতো, এরা সবটা দেশের কাজে ব্যয় করেছে, তাই না? তাই কবির হাসি পাচ্ছে যে ইংরেজ সরকার আমাদের দেশের রাজা নয়, তা সত্ত্বেও আমরা ইংরেজ সরকার আমাদের দেশের প্রকৃত রাজাকে জেলে পুরে আমাদের এত দুঃখের মধ্যেও হাসাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, লিঙ্ক চলে গেলে আবার একই লিঙ্কে ঢুকবে। ম্যাম আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে? প্রচুর। ও